তো ইনশাআল্লাহ ভাই আমি তোমাকে এই বিষয়টা গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যারা আমার এই সাজেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত 100% ফলো করবা তাদের জন্য A+ মিস করাটা হারাম হয়ে যাবে। তোমরা চাইলেও A+ মিস করতে পারবা না। আমরা এখানে বেশ কিছু প্রশ্নকে 5 স্টার দিয়েছি। ওকে, 5 স্টার মানে কি, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমার আসতে বাধ্য। খনিজ সম্পদ তথা জীবাশ্ম, এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই দুর্বল, ঠিক আছে? তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমি এখান থেকে তোমাদের যেই অল্প কয়েকটা টপিক দিয়ে দিচ্ছি, এইগুলো পড়লেই তুমি অর্গানিক কেমিস্ট্রি সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা। প্রিয় এসএসসি 26 ব্যাচ, তোমাদের আপকামিং টেস্ট পরীক্ষা নিয়ে তুমি কি খুব টেনশনে আছো? তুমি কিভাবে প্রত্যেকটা বিষয় খুব সুন্দর প্রিপারেশন নিতে পারো এই বিষয়ে সঠিক গাইডলাইন পাচ্ছ না? স্পেশালি তোমার রসায়ন বিষয়টার উপর, তোমার কেমিস্ট্রি সাবজেক্টের উপর কিভাবে তোমার ভালো করে প্রিপারেশন নেওয়া উচিত, কোন কোন টপিকগুলো পড়া উচিত, কিভাবে রিভাইজ করলে তোমার বেস্ট আউটকাম আসা পসিবল, তুমি কি এই বিষয়টা সঠিকভাবে বুঝতে পারতেছো না? সঠিক নির্দেশনা কি তুমি পাচ্ছ না? তোমাদের জন্যই আজকের আমাদের এই সাজেশন ভিডিওটা। এখানে আমরা তোমাদের রসায়ন বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন কোন টপিকগুলো পড়লেই তোমার পরীক্ষায় 90+ মার্ক আনা পসিবল। হ্যাঁ, তুমি পরীক্ষায় 90-এরও বেশি মার্ক পাইতে পারো, সেগুলো নিয়ে মেনলি আমরা আজকে আলোচনা করব। তো ইনশাআল্লাহ ভাই আমি তোমাকে এই বিষয়টা গ্যারান্টি দিচ্ছি যে তোমরা যারা আমার এই সাজেশনটা শুরু থেকে শেষ পর্যন্ত 100% ফলো করবা তাদের জন্য A+ মিস করাটা হারাম হয়ে যাবে। তোমরা চাইলেও A+ মিস করতে পারবা না। ওকে, তো দেখার চেষ্টা করি ভাই আমরা সাজেশন আসলে কি কি জিনিস নিয়ে আসার চেষ্টা করেছি। আগে যদি আমি তোমাকে এমসিকিউর বিষয়গুলো দেখানোর চেষ্টা করি, এমসিকিউ থেকে আমরা আগাই। দেখো এমসিকিউর মধ্যে কি করে দিচ্ছি, আমি ইম্পর্টেন্ট টপিকগুলোকে লিখে দিচ্ছি। এখানে অবশ্যই আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, আমরা এখানে বেশ কিছু প্রশ্নকে 5 স্টার দিয়েছি। ওকে, 5 স্টার মানে কি, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ এই প্রশ্নগুলো তোমার আসতে বাধ্য। ওকে, বুঝতে পারছো? এরপর হচ্ছে আমাদের 3 স্টার, 2 স্টার, 1 স্টার, মানে এখানে তুমি স্টারের সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু প্রশ্নের ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। ওকে, তাহলে তুমি সবার আগে 5 স্টার টপিকগুলো পড়বা, তারপর 3, 2, 1 এভাবে তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, দেখার চেষ্টা করি এমসিকিউর মধ্যে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট। তোমাকে কি বলবে, এখানে একটি অণুতে কতগুলো পরমাণু আছে তোমাকে একটা সংকেত দিয়ে দিবে, তাই না? সেই সংকেত থেকে বের করতে বলতে পারে। তারপর হচ্ছে ল্যাটিন নামগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তো? তারপর ধরো হচ্ছে এখানে তোমার নিউট্রনের বা প্রোটনের প্রকৃত ভর, হ্যাঁ, সেখান থেকে মানে সংকেত বা প্রতীক, এগুলা দিয়ে আমরা কাউন্টিং প্রশ্ন আসতেই পারে। তারপর হচ্ছে বোরের মডেলে যে স্বীকার্যগুলো আছে, কৌণিক ভরবেগের কথা বলো, এগুলো ইম্পর্টেন্ট। তারপর ধরো হচ্ছে আমাদের যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা গণনা, তাই তো? এগুলো আসতে পারে। তারপর ধরো হচ্ছে আউটবাউন্ড নীতির প্রশ্নগুলা, ঠিক আছে, কোন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে, এগুলো আসে। তারপর হচ্ছে আমাদের এখানে আপেক্ষিক পারমাণবিক ভর বা প্রকৃত পারমাণবিক ভর, এই ক্যালকুলেশন গুলো ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন আইসোটোপের ব্যবহার, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি তো শুধুমাত্র আমাদের টপিক গুলা বলে দিলেন, তো পরীক্ষার জন্য আমি আসলে কোন কোন এমসিকিউ গুলো প্র্যাকটিস করব? টপিক গুলো তো আমি বুঝলাম, বাট এমসিকিউ তো আমার প্র্যাকটিস করা লাগবে। সো কোন প্রশ্নগুলা বা কোন এমসিকিউ গুলো আমি প্র্যাকটিস করব? তো তার জন্য ভাইয়া আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের স্কুল ম্যাথমেটিক্স প্ল্যাটফর্মের প্রথম বই, সেটা হচ্ছে স্কুল কেমিস্ট্রি। স্কুল কেমিস্ট্রি বইয়ের মধ্যে আমরা এখানে তোমাদের এমসিকিউ বলো, সিকিউ বলো, শর্ট কোয়েশ্চেন বলো, সবগুলো খুব সুন্দরভাবে টাইপ ভিত্তিক ভাবে সাজায় দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমি যদি তোমাকে একটা চ্যাপ্টার দেখানোর চেষ্টা করি, তো এখানে আমি হচ্ছে চ্যাপ্টার 5 নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করি। দেখো এখানে চ্যাপ্টার 5 এর মধ্যে তোমাদের বইয়ে যে সিরিয়ালের টপিকগুলো দেওয়া আছে, আমরা ঠিক একই সিরিয়ালটা ফলো করার চেষ্টা করছি। এখানে খেয়াল করে দেখো যে যেমন ধরো হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আমি প্রথমে থিওরিগুলো দিলাম, এরপর তার আন্ডারে বিগত বছরে কি কি এমসিকিউ আসছে, তাই না? সেই এমসিকিউ গুলাই দেওয়ার চেষ্টা করছি। আমি এখানে সব এমসিকিউ একসাথে সাজাই দেইনি, বরঞ্চ টপিকের উপর ভিত্তি করে ভাগ ভাগ করে এমসিকিউ দিয়ে দিছি। ওকে, এবং তুমি কিন্তু প্রশ্নের সংখ্যা দেখলেই ওই টপিকের ইম্পর্টেন্সটা বুঝতে পারবা। যেমন ধরো সেকেন্ড যে টপিকটা আছে, আমাদের সেকেন্ড টপিকটা যোজনী, সেখান থেকে দেখছো অনেক বেশি সংখ্যক কিন্তু প্রশ্ন আসছে, এবং আমরা কি করছি, শর্ট কোয়েশ্চেন গুলাও এমসিকিউর পরপরই অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাকে শর্ট কোয়েশ্চেনের জন্য আলাদাভাবে কোনো হ্যাসেল না নেওয়া লাগে। ওকে, তো এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন গুলো কিভাবে আছে বলতো, টপিক ওয়াইজ আছে। ওকে, আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এটা স্পেশাল কিভাবে হইলো, সবাই তো এভাবে দিচ্ছে, তাই না? আমি বলবো যে আমার এই ফরম্যাটিংটা তোমাদের জন্য স্পেশাল কেন, কারণ এটা কিন্তু একই সাথে একটা প্র্যাকটিস বইয়ের মতো কাজ করবে।
তাই তো? এই জন্য আমি কি করছি, এমসিকিউর পাশাপাশি উত্তর দেই নাই। দেখো এমসিকিউ শুধুমাত্র এখানে প্রশ্নগুলো আছে, তোমরা যারা বইটা নিবা তারা হয়তো সুন্দরভাবে বুঝতে পারবা। এমসিকিউ হচ্ছে শুধুমাত্র প্রশ্নটা এখানে দেওয়া আছে অপশন সহ, উত্তর কিন্তু এখানে দেওয়া নাই। অর্থাৎ আমি যখন টপিকটা পড়ে শেষ করব তখন আমি কি করতে পারবো, এখানে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারবো, প্র্যাকটিস করে করে আমি এখানে দাগাইতে পারবো। তারপর আমার এই উত্তরগুলা কি ঠিক হয়েছে কিনা, তাই না, সেটা কিন্তু আমাদের দেখতে হবে, তাই তো? সেটার জন্য আমাদের কি করব, আমরা হচ্ছে সলিউশনের মধ্যে চলে যাব। সলিউশনটা হচ্ছে চ্যাপ্টারের একদম লাস্ট পেজে, ওকে, চ্যাপ্টারের একদম শেষ পেজে। খেয়াল করে দেখো এখানে আমরা প্রত্যেকটা এমসিকিউ হচ্ছে সলিউশন দিয়ে দিছি বক্স আকারে, ওকে। সো আমরা দেখো এখান থেকে হয়তো 5 থেকে শুরু হয়েছে, কোন পর্যন্ত এমসিকিউ আছে 23 পর্যন্ত। সো তুমি হচ্ছে দাগানোর পর যে 5 থেকে তুমি এখানে 23 পর্যন্ত চেক করে দেখতে পারো তোমার কোনটা হয়েছে কোনটা হয় নাই। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আশা করি আমরা এমসিকিউ নিয়ে আর কোনো প্যারা খাবো না। আচ্ছা, তো একই রকম ভাবে তুমি চ্যাপ্টার 4 চিন্তা করতে পারো, ত্রয়ী সূত্র। এখান থেকে মাঝে এটা থেকে মেইনলি শর্ট প্রশ্ন বেশি আসে, এমসিকিউ খুব কমই আসে। তারপর ধরো হচ্ছে আমাদের এখানে পর্যায় সারণী কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, কতগুলো পর্যায়, কতগুলো গ্রুপ। তারপর হচ্ছে কোথায় কতগুলো করে মৌল আছে, স্পেশালি সবচেয়ে বেশি মৌল কোন গ্রুপে আছে, কোন পর্যায়ে আছে। এবং ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সারি, তাদের বিস্তৃতিটা ইম্পর্টেন্ট, তাই তো? পারমাণবিক সংখ্যা দিয়ে দিবে, সেখান থেকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখো আমাদের বিভিন্ন স্পেশাল বিভিন্ন গ্রুপের মৌলগুলো, তাই তো? কোনটা ক্ষার ধাতু, কোনটা মৃৎ ক্ষার, মুদ্রা ধাতু কোনটা, ডি ব্লক কোনটা, অবস্থান্তর কোনটা, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর দেখো এখানে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, তারপর দেখো আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি, সবচেয়ে বেশি কোনটা, সবচেয়ে কম কোনটা, এইটা। এবং দেখো আমাদের লাস্টে যে পয়েন্টটা, এটা আমি একটু বেশি স্পেশাল ভাবে তোমাদের উল্লেখ করতে চাচ্ছি। দেখো 5 স্টার, সেটা কি? সেটা হচ্ছে অজ্ঞাত মৌল শনাক্তকরণ। অজ্ঞাত মৌল শনাক্তকরণ মানে তোমাকে ধরো আমি হচ্ছে একটা বক্স করে দিলাম, সেই বক্সের মধ্যে এবিসিডি দিয়ে দিলাম, তাই না? বললাম এটা এততম পর্যায়ে আছে, এত নম্বর গ্রুপে আছে, তোমাকে বলতে হবে এ কোনটা, বি কোনটা, সি কোনটা। এইটা ফাইন্ড আউট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, ফাইন্ড আউট করার পর দেখো কি করতে হবে, পর্যায়বৃত্ত ধর্মের তুলনা করতে হবে। বলবে কি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম এরকম A গ্রেটার দেন B, এটা কি সঠিক কিনা? হ্যাঁ, ইলেকট্রন আসক্তির ক্রম C লেস দেন D, এরকম, তাই না? নিচের কোনটি সঠিক? এই প্রশ্নগুলো অনেক অনেক বেশি কমন, তাই দেখো এখানে আমি কি করছি, 5 স্টার দিয়ে দিচ্ছি। ওকে, এটা আসবে, এটা না আসা মানে কোনো অপশনই নাই, বুঝছো? আসতে বাধ্য, আসা ফরজ। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়। এখানে দেখো আমাদের যোজ্যতা, ইলেকট্রন এবং যোজনী হিসাব করা, এটা ইম্পর্টেন্ট। তারপর পরিবর্তনশীল যোজনী কারা দেখায়, একাধিক যোজনী কারা দেখাবে, এগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি আয়রনটা। সুপ্ত যোজনী হিসাব নিকাশ, ঠিক আছে, সক্রিয় যোজনী হিসাব নিকাশ। তারপর ধরো হচ্ছে আমাদের এখানে যৌগমূলক, এটা নিয়ে আলোচনা করতে হবে, করতে হবে আর কি। তারপর দেখো হচ্ছে আমাদের বিভিন্ন যৌগের সংকেত সম্পর্কে একটু জানতে হবে, অ্যামোনিয়াম ফসফেট, হ্যাঁ, অ্যামোনিয়াম নাইট্রেট। তারপর দেখো ক্যাটায়ন এবং অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস, তাই তো? ক্যালসিয়াম ক্লোরাইডের ইলেকট্রন বিন্যাস কোন মৌলের কাছাকাছি, এরকম প্রশ্নগুলা। তারপর ধর হচ্ছে এখানে কি আছে, আয়নিক এবং সমযোজী যৌগ চিহ্নিতকরণ। তোমাকে যদি বলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সেটাকে আয়নিক নাকি সমযোজী, তোমাকে চিনতে হবে। কোন যৌগটা পানিতে দ্রবণীয় হয়, কোনটা হয় না, তাই তো? আয়নিক যৌগগুলো হয়, সমযোজী হয় না। কারা বিদ্যুৎ পরিবহন করে, কারা করে না বলো? আয়নিক গুলা করে, রাইট? আমরা কিন্তু এসব মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো মুক্ত জোড় এবং বন্ধন জোড়ের হিসাব, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং কোন যৌগ পোলার কিনা সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টারের সবগুলো টপিক কিন্তু আমরা আমাদের বইয়ের মধ্যে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, ঠিক আছে, এবার চলে আসা হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়। এখানে দেখো মোল সংখ্যার হিসাব, ঠিক আছে? এখানে দেখো হচ্ছে মোল সংখ্যার হিসাব। সো মোল সংখ্যার হিসাব নিকাশ নিয়েও কিন্তু হচ্ছে আমাদের এই বইয়ে খুব সুন্দর আলোচনা করা আছে। খেয়াল করে দেখো আমরা অঙ্কগুলোকে কিভাবে ফরম্যাটিং করছি। তোমরা অনেকে হচ্ছে কেমিস্ট্রির অঙ্ক নিয়ে প্যারা খাও, তাই না? এই অঙ্ক নিয়ে সমস্যাটা আমরা এই বইতে সমাধান করার চেষ্টা করছি। খেয়াল করে দেখো আমাদের প্রয়োজনীয় সূত্রগুলোকে আমরা এখানে বক্স করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, এবং কি করছি, আমরা বইয়ের মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে সুন্দর করে ফরম্যাটিংও করার চেষ্টা করছি। দেখছো, যেরকম বক্স করে দিয়ে দিছি যাতে তোমরা সহজেই একসাথে অঙ্কগুলো বুঝতে পারো। এবং তারপর হচ্ছে আগের নিয়ম অনুযায়ী আমরা বিগত বছরে এমসিকিউ দিছি, তারপর হচ্ছে এমসিকিউ এর সমাধানও আমাদের পিছনের পেজে অ্যাড করা আছে। বুঝতে পারছো? সবগুলো অঙ্ক কিন্তু একই নিয়মে। প্রথমে আমরা কি দিছি, ফর্মুলাটা দিছি, সূত্রটা দিয়ে দিছি, সূত্রের প্রতিপাদন সহ। দেন আমরা তার আন্ডারে বেসিক যে অঙ্কগুলো আছে সেইগুলা দিছি। তারপর হচ্ছে আমাদের বিগত বছরের এমসিকিউ এবং এসকিউ প্রশ্নগুলা। বুঝতে পারছো? সো আমার মনে হয় যে আমাদের এই বইটা, স্কুল কেমিস্ট্রি বইটা, তোমার এই চ্যাপ্টার 6 এর ভীতি দূর করতে অনেক বেশি সহায়ক হবে। আচ্ছা,
তারপর হচ্ছে কতগুলো অণু বা পরমাণু আছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে হিসাব করতে হবে। তারপর দেখো হচ্ছে আমাদের প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে গ্যাসীয় পদার্থের কত আয়তন হয়, কতগুলো অণু সেখানে থাকতে পারে, মোল সংখ্যা কত, এগুলো হিসাব আসতে পারে। তারপর হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা হিসাব, কত মোলার দ্রবণ, এসব আসে। তারপর ধরো হচ্ছে আমাদের এখান থেকে দ্রবের পরিমাণ হিসাব, মানে আমাদের এই ফর্মুলা অঙ্কটা আসে, দেখো যে এই ফর্মুলা অঙ্কটা আসে যে W = SMV/1000, SMV/1000, ওকে, এরকম ফর্মুলার অঙ্ক আসে। তারপর দেখো হচ্ছে আমাদের আণবিক সংকেত থেকে শতকরা সংযুতি নির্ণয়, এটা কিন্তু আসে পরীক্ষায়। তারপর হচ্ছে আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয়, তোমরা মনে হয় এটা জানো যে আমরা যদি স্থূল সংকেত জানি তাহলে আণবিক সংকেত বের করতে পারবো যদি আমাদের মোলার ভর বা আণবিক ভরটা দেওয়া থাকে। তারপর কি স্টয়কিওমেট্রি, এখান থেকে ভাই এমসিকিউতে প্রশ্ন দেয়, সিকিউতে প্রশ্ন দেয়, সেখান থেকে আমরা বিক্রিয়ক বা উৎপাদের পরিমাণটা বের করতে পারি, তাই তো। তারপর হচ্ছে লিমিটিং বিক্রিয়কের হিসাব অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা সবসময় লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাবটা করব। তারপর কি শতকরা পরিমাণ, তাই তো, ভেজাল যদি থাকে তাহলে 100% উৎপাদ তৈরি হয় না। আর হচ্ছে তুতের মধ্যে তুতের বর্ণ এবং কেলাস পানি শতকরা সংযুতি অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর চলে আসা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। তোমরা অনেকেই চ্যাপ্টারটা দুর্বল, দেখো আমি এখানে হচ্ছে খুব বেশি টপিক দেওয়ার চেষ্টা করিনি, অল্প কিছু টপিকই দিছি। প্রথমে কি কোনটি তাপ উৎপাদী বা তাপ হারি বিক্রিয়া, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। তবে জারণ সংখ্যা নির্ণয়, ভাই জারণ সংখ্যা নির্ণয় তোমাকে করতেই হবে, জারণ সংখ্যা নির্ণয় তুমি না করে পরীক্ষার হলে যাইতে পারবে না। ওকে, এখানে আমি বেশ কিছু তোমাদের সাজেশনের আকারেও বেশ কিছু যৌগের নাম উল্লেখ করে দিছি, এগুলো তোমরা করতে পারো চাইলে। দেখো এখানে কি কি আছে, এখানে আছে তোমার সালফিউরিক অ্যাসিড আছে, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড আছে, তারপর H2S2O7, হ্যাঁ, ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এবং পারক্লোরিক অ্যাসিড, তাই না। তারপর দেখো কোনটির জারণ অথবা বিজারণ সম্ভব, অনেক বেশি ইম্পর্টেন্ট। তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট কি কোনটির জারক এবং বিজারক, এইটা ভাই না করে তুমি যাবা না, ঠিক আছে, অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্নের মধ্যে বিক্রিয়া দিতেও পারে, বিক্রিয়া নাও দিতে পারে, বাট তোমাকে চিনতে হবে কোনটা জারক কোনটা বিজারক। আচ্ছা, তারপর দেখো কোন যৌগের একই সাথে জারণ এবং বিজারণ হওয়া সম্ভব, অর্থাৎ কোন যৌগ একই সাথে জারক এবং বিজারক হইতে পারে, অনেক বেশি ইম্পর্টেন্ট। Fe2+ দিয়ে কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি আসে, হ্যাঁ, Fe2+, এটা দিয়ে অনেক বেশি আসে। আমি কিন্তু তোমাদের ক্লাসে কিন্তু এসব ব্যাখ্যা করে পড়াইছিলাম অবভিয়াসলি, এবং এই জিনিসগুলো কিন্তু আমাদের বইয়ের মধ্যে উল্লেখ আছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, কোনটি জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া এবং বা কোথায় ইলেকট্রন স্থানান্তর হয়েছে, আমরা জানি রেডক্স মানে কি ইলেকট্রনের স্থানান্তর হয়। আচ্ছা, আবার কোনটি নন রেডক্স বিক্রিয়া, তোমাদের বই কিন্তু বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ধরো হচ্ছে সংযোজন, বিযোজন বিক্রিয়া, এসব হচ্ছে রেডক্স বিক্রিয়া। তারপর তুমি চিন্তা করতে পারো অদক্ষেপণ বিক্রিয়া, এটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, এগুলো কিন্তু দেওয়া আছে না। তবে বিক্রিয়া ধরনও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, নিচের কোনটি সংযোজন বিক্রিয়া, নিচের কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া, এসব দিতে পারে। তারপর ধরো হচ্ছে আমাদের বাস্তব প্রয়োগের মধ্যে কি মৌমাছি বা পিঁপড়ার কামড়ানো, হ্যাঁ, অ্যান্টাসিড কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের বাড়ি ছাড়াই কিভাবে আমরা বালি ছড়াই, কেন বালি ছড়াই, পিচ্ছিলতা দূর করার জন্য। আর এই চ্যাপ্টারে অনেক বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক কি লা শাতেলিয়ার নীতি, এটা থেকে প্রশ্ন আসবেই। স্পেশালি বাইরে থেকে যদি আমি তাপ অথবা চাপ চেঞ্জ করি, আমাদের নিয়ামক হিসেবে যদি আমি তাপ এবং চাপকে কনসিডার করি তাহলে কিরকম কি হইতে পারে, ঠিক আছে। এবং কোন বিক্রিয়া চাপের কোনো প্রভাব থাকে না, তাই তো, বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান হয়ে গেলে সেখানে কোনো প্রভাব নাই। আমরা মোটামুটি এগুলা পড়বো, এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তারপর হচ্ছে আমাদের একাদশ অধ্যায় খনিজ সম্পদ তথা জীবাশ্ম, এই চ্যাপ্টারটা তোমরা অনেকেই দুর্বল, ঠিক আছে। তো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, আমি এখান থেকে তোমাদের যেই অল্প কয়েকটা টপিক দিয়ে দিচ্ছি এইগুলা পড়লেই তুমি অর্গানিক কেমিস্ট্রি সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা। আচ্ছা, খেয়াল করে দেখো প্রথমে কি বলছে এখানে, যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে বিভিন্ন উপাদান, তাই না, মিথেন কতটুকু থাকে, প্রোপেন কতটুকু থাকে, আইসোবিউটেন কতটুকু থাকে, পেট্রোলিয়ামের বিভিন্ন উপাদান, তাই তো, গ্যাস হোল কি পরিমাণে থাকবে, পেট্রোল কি পরিমাণে থাকবে, এইসব। তাদের কার্বন সীমা অত বেশি ইম্পর্টেন্ট না, তারপর কোন তাপমাত্রায় তারা আংশিক কলম থেকে আলাদা হয়, এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, মানে বলতে পারো 1 স্টার। আচ্ছা, কোনটি অ্যারোমেটিক যৌগ, স্পেশালি তোমার বেনজিন, ন্যাপথালিন, এইগুলো একটু ভালো করে পড়তে হবে। হ্যাঁ, বেনজিন ন্যাপথালিনে কতগুলো করে দ্বিবন্ধন আছে বা দুর্বল বন্ধন আছে, এগুলো পরীক্ষা কিন্তু দেয়। তারপর দেখো যে অজ্ঞাত যৌগ চিহ্নিতকরণ, এটা 5 স্টার, এটা তোমার পড়তে হবেই, ঠিক আছে। তুমি যদি এটা না চিনতে পারো, XYZ দিয়ে দিলাম, তোমাকে যৌগ চিনতে হবে, তাহলে কিন্তু তুমি এমসিকিউ আনসার করতে পারবে না, সিকিউ আনসার করতে পারবে না। ওকে, তারপর দেখো অ্যালকেনের এখানে আমরা কি দেখবো বলতো, সংকেত, তারপর হচ্ছে ভৌত দশা, কোনটা তরল, কোনটা গ্যাসীয়, কোনটা কঠিন, এসব দেখবো। অ্যালকেন হিসেবে তারা কি হিসেবে কাজ করে বলতো, প্যারাফিন, মানে রাসায়নিকভাবে তারা নিষ্ক্রিয়, তাই না, এভাবে বলবে নিচের কোনটি প্যারাফিন।
তাই তো? আচ্ছা, তারপর দেখো এখানে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া 5 স্টার, এটা আসবেই, এটা না আসার কোনো উপায় নাই, বুঝছো? এটা আসবে 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 আসবে। তারপর কি অ্যালকাইল মূলক থেকে অনেক প্রশ্ন করা হয়, এটা দেখতে পারো। তারপর অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন বা অ্যালকাইন শনাক্তকরণ, নিচের কোনটি অ্যালকিন নিচের কোনটি অ্যালকাইন, এগুলো অবশ্যই দিবে। তারপর এদের বন্ধন সংখ্যা হিসাব করা, তাই তো? কতগুলো দ্বিবন্ধন আছে, কতগুলো ত্রিবন্ধন আছে, এরকম। অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণের সাথে পরীক্ষা, এটা পরীক্ষা দেয়। তারপর দেখো অ্যালকাইনের আর্দ্র বিশ্লেষণ, তাই তো? ইথানে আর্দ্র বিশ্লেষণ করলে অ্যালডিহাইড তৈরি হয়, আমরা এইসব মোটামুটি জানি, তাই তো? এগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখি অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় দ্রবণ হিসেবে যদি আমি ক্ষার নিই, তাহলে তার সাথে বিক্রিয়া কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর অ্যালডিহাইডের কার্যকরী মূলক, সাথে তোমাকে ফরমালিনটাও পড়তে হবে, তাই না? 40% জলীয় দ্রবণ মিথানলের। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে আমাদের বিভিন্ন হাইড্রোকার্বন থেকে আমাদের এই অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড প্রস্তুতি, এটা তোমাকে একটু পড়তে হবে। এবং খেয়াল করে দেখো এখানে হচ্ছে লাস্টে আমাদের ব্যবহার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি রেকটিফাইড স্পিরিট, এটা অনেক বেশি আসে। তারপর ভিনেগার আছে, ফরমালিন আছে, এবং কোনটি জৈব যৌগ কোনটি অজৈব যৌগ, এটা তোমার পরীক্ষার জন্য মোটামুটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর চলে আসো হচ্ছে ভাইয়া আমরা কিছু এসকিউ প্রশ্ন দেখবো। তো এসকিউর মধ্যে মেইনলি তোমার কি আছে বলতো? ক অংশ আছে জ্ঞানমূলক এবং খ অংশ আছে হচ্ছে অনুধাবনমূলক, তাই তো? তো ক অংশে মেইনলি কি দিয়ে প্রশ্ন হয়? কি অথবা কাকে বলে, তাই তো? কি অথবা কাকে বলে, যেমন পরমাণু কি, অণু কাকে বলে, এরকম প্রশ্ন হইতে পারে। আর খ অংশের মধ্যে কি কি প্রশ্ন হইতে পারে বলতো? ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। সোডিয়ামের ভর সংখ্যা 23, ব্যাখ্যা করো। সাথে কি আসতে পারে? বলতে কি বুঝছো। যেমন ধরো হচ্ছে এখানে কি আসতে পারে, যে এরকম আসতে পারে যে ক্রোমিয়াম এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রমী বলতে তুমি কি বুঝো, এরকম প্রশ্ন আসতেই পারে, বুঝছো? ওকে, এবং এই জিনিসগুলো হচ্ছে আমরা আমাদের এই স্কুল কেমিস্ট্রি বইয়ের মধ্যে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি তোমাদের হয়তো একবার দেখে ফেলছি, আরেকবার আমি তোমাকে দেখাই। খেয়াল করে দেখো, এই যে জিনিসটা দেখছো, এমসিকিউ প্রশ্নগুলো শেষ হওয়ার সাথে সাথে আমি কি করছি, তোমাদের এসকিউ প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিছি। বুঝতে পারছো? আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু এরকমই, এমসিকিউ প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদের এসকিউ প্রশ্নগুলো, শর্ট কোশ্চেন গুলো সাজায় দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যাতে প্রশ্নগুলো খুঁজে বের করতে কোনো সমস্যা না হয়, তা আমি কি করছি বলতো? আমি এখানে একটু গাঢ় করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, দেখছো এই পয়েন্টগুলো কিন্তু বাকি লেখার থেকে গাঢ়, এটা অনেকটা অ্যাশ কালারের মতো, যার ফলে তুমি বইটা খুললে যাতে দেখতে পারো আমাকে কোন জায়গায় আগে প্র্যাকটিসের জন্য যাইতে হবে, তাই না? আমরা তো বিগত বছর প্রশ্নগুলো প্র্যাকটিসই করব, তাই তো? আমরা অনেকে হয়তো থিওরিটা ভালোভাবে পারি, আমার হচ্ছে থিওরিটা অত বেশি ডিটেলসে না পড়লে চলবে, এটা আমাকে প্র্যাকটিস করতে হবে, তাই না? যেসব বই বাজারে প্রচলিত সেগুলো কিন্তু অনেক মোটা মোটা বই, দেখলে টেনশন লাগে, বাট আমাদের বইটা দেখো কত পাতলা, একদম চিকন একটা বই। ওকে, সো আমি মনে করি যে এই বইটা তোমার টেনশনও দূর করবে এবং তোমার প্রিপারেশনটাকেও 100% কমপ্লিট করবে। আচ্ছা, বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, এবার আমরা দেখার চেষ্টা করি আমরা চ্যাপ্টার নাম্বার 3 থেকে এসকিউর মধ্যে কি কি প্রশ্ন পড়তে পারি। আচ্ছা দেখো, এখানে আসছে কি জ্ঞানমূলকের মধ্যে কি কি আছে? পরমাণু বা অণু, তাই তো? সংজ্ঞাগুলো কাকে বলে বা কি, প্রতীক বা সংকেত কি, তাই তো? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এটা মাস্ট, বুঝছো? এটা তুমি 5 স্টার দিতে পারো, এটা আসবেই, প্রতি বছরই বিভিন্ন বোর্ডে এটা পরীক্ষা দেয়, বোর্ড পরীক্ষা দেয়। অরবিট বা অরবিটাল কি, অনেক বেশি ইম্পর্টেন্ট না এটা। তারপর দেখো পারমাণবিক সংখ্যা বা আইসোটোপ বলতে কি বোঝায়, আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আসলে কি বোঝায়, এগুলো একটু পড়বা। আর দেখো এখানে ব্যাখ্যামূলকের মধ্যে কি কি প্রশ্ন আছে, যে পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত কেন হয়, রাদারফোর্ডের মডেল থেকে বলতে হবে। সামগ্রিকভাবে সেটা চার্জ শূন্য কেন হয় বলতো, সেম। তারপর ধরো হচ্ছে এরকম ভাবে তোমাকে একটা প্রতীক দিয়ে দিবে, প্রতীক বলতে তোমাকে কি বোঝানো হচ্ছে, এটা পরীক্ষা তোমাকে কমনলি জিজ্ঞাসা করা হবে। তারপরে কি সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে কি বোঝায়, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 13 বলতে কি, পারমাণবিক সংখ্যা 13 বলতে কি বোঝায়, এরকম প্রশ্ন করবে। তারপর দেখো এই প্রশ্নটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা কি, দ্বিতীয় শক্তি স্তরে ডি অরবিটাল থাকে না কেন, তৃতীয় শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন, এইটা আসবেই ভাই, এটা দিবেই, অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো হচ্ছে আমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, যে 4s এবং 3d এর মধ্যে কার মধ্যে শক্তির পরিমাণ কম, অথবা পটাশিয়ামের শেষ ইলেকট্রনটা, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে আগে যাবে, 3d তে যাবে নাকি 4s এ যাবে, এইটা আসবেই আসবেই আসবে। তারপর দেখো ক্রোমিয়াম এবং কপারের ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ইভেন এসকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, তাই তো? এটা সবার মধ্যে আছে, হ্যাঁ, সবার বন্ধু, তাই তো? ও কিন্তু সবার বন্ধু, একটু মাথায় রাখবা। আচ্ছা, এরপর চলে আসা হচ্ছে পরবর্তীতে ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম, তাই না? হাইড্রোজেনে আমরা জানি যে প্রাকৃতিকভাবে 3টা আইসোটোপ পাওয়া যায়, সেগুলো ব্যাখ্যা আসতে পারে। এবং আপেক্ষিক পারমাণবিক ভরের একক নাই কেন, নামের শেষে ভর আছে, বাট ভরের তো একক গ্রাম হওয়া উচিত, বাট এখানে কোনো গ্রাম দেওয়া হয় না কেন বলতো, এইটার ব্যাখ্যাটা কিন্তু পরীক্ষা আসে, এটাও তোমরা একটু ভালো করে পড়বা, তাই তো? একক কাটাকাটি চলে যায়।
চ্যাপ্টার 4-এ আসো, এখানে দেখো প্রথমে আমাদের কি পড়তে হবে, পর্যায় সারণীর সংখ্যাটা একটু পড়তে হবে, তারপর হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটা কি, ত্রয়ী সূত্রটা কি, অনেক বেশি ইম্পর্টেন্ট, নিউল্যান্ডের অষ্টক সূত্র দেখতে পারো। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন পর্যায়বৃত্ত ধর্মগুলো পরীক্ষায় আসে, যেমন আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, একটু পরে যথেষ্ট। আর কি আসতে পারে বলতো, এখানে আসতে পারে হচ্ছে ক্ষার ধাতু বলতে কি বোঝায়, হ্যালোজেন বলতে কি বোঝায়, মুদ্রা ধাতু বলতে কি বোঝায়, অপধাতু বলতে কি বোঝায়, সাথে তোমরা মৃৎক্ষা ধাতুটা একটু পড়ে নিবা। আচ্ছা, এখানে দেখো আমাদের ব্যাখ্যা করার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, ত্রয়ী সূত্র, তাই তো? তার মানে তুমি কিন্তু এখানে স্টার দিয়েও কিন্তু বুঝতে পারতেছো, আমরা এমসিকিউর মধ্যে ত্রয়ী সূত্রকে জাস্ট একটা স্টার দিছিলাম, কারণ এমসিকিউ টপিক না, এটা খুব একটা আসে না। বাট দেখছো ব্যাখ্যামূলকে কিন্তু এটা 3 স্টার, মানে অনেক বেশি ব্যাখ্যামূলকই প্রশ্ন আসে। তার মানে তুমি যদি আমাদের এই সাজেশনের পিডিএফটা ফলো করে প্রিপারেশন নাও, তাহলে তুমি বুঝতে পারবা সিকিউর জন্য কোনটা বেশি দরকার, এমসিকিউর জন্য কোনটা বেশি দরকার, এসকিউর জন্য কোনটা বেশি দরকার। তারপর দেখো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা ব্যাখ্যা করতে বলতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে হাইড্রোজেনকে কেন আমি 1-এ রাখলাম, হিলিয়ামকে কেন আমি 2-এ না রেখে 18-তে রাখলাম, এইগুলো কিন্তু অনেক বেশি আসে, 3 স্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের এখানে 2টা পরমাণু বা 2টা আয়ন দিতে পারে, যেমন ক্যালসিয়াম 2+, এদের মধ্যে কার আকার ছোট কার আকার বড় এগুলো দিতে পারে। তারপর দেখো ক্লোরিন থেকে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম কেন, হওয়া উচিত ছিল বেশি বাট হয়ে গেছে কম, মানে এটা কিন্তু একটা ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা পরীক্ষার জন্য আসতে পারে বলে আমি মনে করি। তারপর দেখো হচ্ছে এখানে কি আছে, এখানে তোমার এই গ্রুপ ভিত্তিক আলোচনাগুলো আছে যে সোডিয়াম বা পটাশিয়াম একটি ক্ষার ধাতু, বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম একটি মৃৎ ক্ষার ধাতু, হ্যাঁ, এগুলো তোমাকে এক্সপ্লেন করতে বলতে পারে। হ্যাঁ, লাস্টে কি বলতো, লাস্টে হচ্ছে আমাদের এখানে চিন্তা করে দেখো আয়রন একটি অবস্থান্তর ধাতু, বা জিঙ্ক এবং ক্যাডমিয়াম, জিঙ্ক ক্যাডমিয়ামও হয় এবং স্ক্যান্ডিয়াম, এটা বেশি হবে, জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম অবস্থান ধাতু নয়, এই ব্যাখ্যাগুলো কিন্তু পরীক্ষার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো কমনলি আসে। এরপর চলে আসা হচ্ছে পরবর্তীতে আমরা কি দেখবো, চ্যাপ্টার নাম্বার 5। এখানে দেখো জ্ঞানমূলকে কি কি আসে দেখো, যোজ্যতা ইলেকট্রন বলতে কি বোঝায়, যোজনী বলতে কি বোঝায়, সুপ্ত যোজনী কি, হ্যাঁ, মানে এখানে তো আসলে বলতে কি বোঝায় তো দেয় না, মেনলি জ্ঞানমূলক গুলো এখানে দেয়, ঠিক আছে? দেখো বলতে কি বোঝায় সেগুলো কিন্তু আছে, তার মানে মাথায় রাখো, বাম দিকে আমরা জ্ঞানমূলক গুলোই দেখতেছি। তারপর দেখো যৌগমূলক আসলে কাকে বলে, তারপর গাঠনিক সংকেত বলতে তুমি কি বুঝো, অষ্টকের নিয়ম কি, 2-এর নিয়ম কি, রাসায়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কি, এগুলা দেয়। তারপর কি সমযোজী বন্ধন, ভ্যান ডার ওয়ালস বল কি, এবং লাস্টে কি পোলারিটি কি। এখান থেকে জ্ঞানমূলক আসলে অত বেশি আসে না, জ্ঞানমূলকের মধ্যে প্রথম 2টা টপিকই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাখ্যামূলকে কিন্তু আবার অনেক বেশি প্রশ্ন আসে, দেখো জারণ সংখ্যা এবং যোজনীর মধ্যে পার্থক্য কি, এটা আসতে পারে। তারপর যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী তোমাকে এক্সাম্পল দিবে, সোডিয়াম বা অক্সিজেন বা লিথিয়াম, বলবে কি এরা কি একই হবে নাকি ভিন্ন হবে, তাই না? দেখা যেতে পারে যেমন ধাতুগুলোর ক্ষেত্রে তুমি ক্যালসিয়ামের কথা চিন্তা করো, তাদের ক্ষেত্রে এই 2টা জিনিস সেম, বাট অধাতুগুলোর ক্ষেত্রে ডিফারেন্ট, কিভাবে হয় তোমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো পরিবর্তনশীল যোজনী কাদের মধ্যে থাকে, অনেক বেশি ইম্পর্টেন্ট, সুপ্ত যোজনী ক্যালকুলেশন গুলো একটু ইম্পর্টেন্ট আছে। তারপর দেখো এই যে এরকম ভাবে বিভিন্ন যৌগমূলক দিয়ে তোমাকে বলবে এইটা একটা যৌগমূলক ব্যাখ্যা করো, তখন তোমাকে যৌগমূলকের ডেফিনেশন দিয়ে শুরু করতে হবে, তারপরে এক্সপ্লেন করতে হবে। তারপর দেখো আমাদের বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাস থেকে কিন্তু প্রশ্ন আসে। তারপর দেখো ম্যাগনেসিয়াম 2+ কি, এটা ব্যাখ্যা করতে বলতে পারে, অথবা প্রশ্নটা এভাবে করতে পারে যে ম্যাগনেসিয়াম 2+ গঠন সম্ভব বাট সোডিয়াম 2+ গঠন সম্ভব নয়, কেন, ইলেকট্রন বিন্যাস দিয়ে আমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো কঠিন পটাশিয়াম ফ্লোরাইড বা কঠিন আয়নিক যৌগ এবং C12H22O11 মানে চিনি, এটা জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন, ব্যাখ্যা এখানে আমাদের উল্লেখ করতে হবে। এবং এই যৌগগুলো যে পোলার যৌগ, হ্যাঁ, একটা যৌগ আমি তোমাকে দিয়ে দিব, যেমন H2O যেটা পোলার যৌগ, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, এবার চলে আসা হচ্ছে চ্যাপ্টার 6 এর মধ্যে জ্ঞানমূলক অত বেশি প্রশ্ন নাই, তাই না? দেখো এখানে কিন্তু প্রশ্নের পরিমাণটা কম। কেন ভাইয়া? কারণ চ্যাপ্টার 6 থেকে অনেক বেশি সিকিউ প্রশ্ন আসে, তার মানে তুমি কিন্তু প্রশ্নের ভলিউম দেখেও ডিসাইড করতে পারবা কোনটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টারটা, কোনটা কম ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, মোল কাকে বলে, মোলার আয়তন কি, এসব বলতে পারে। তারপর মোলারিটি বলতে কি বোঝায়, মানে মোলারিটি কাকে বলে আর কি, সেমি মোলার ডেসিমোলার দ্রবণ কি, শতকরা সংযুতি কাকে বলে, স্টয়কিওমিতি কি আসলে, তাই তো, লিমিটিং বিক্রিয়ক কি, অ্যানালার কি, অ্যানালারটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ওকে। আর ব্যাখ্যার মধ্যে কি কাছে দেখি, মোলারিটি তাপমাত্রা নির্ভর কেন, তাই না, এখানে আমরা আয়তন হিসাব করি। তারপর দেখো এসটিপি তে যে কোনো গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার বলতে তুমি কি বুঝো, তাই না? তুমি তো এখানে 22.4 এটা তো আর প্রমাণ করে বের করে আনতে পারবা না, করা যেতে পারে বাট ওইটা তো আমাদের এসএসসি তে আসবে না, বাট এটা কেন হইলো তোমাকে ব্যাখ্যা করে বলতে হবে। আচ্ছা, তারপর দেখো হচ্ছে এখানে মেইনলি 0.01 মোলার বা যে কোনো একটা মোলারিটি দিয়ে দিবে, বলবে যে এই দ্রবণ বলতে তুমি কি বোঝো। তারপর দেখো এখানে হচ্ছে
এখানে তোমার কি হইতে পারে বলতো, কোন যৌগের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই নাকি ডিফারেন্ট, এরকম এরকম প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তারপর ধরো দুইটা ভিন্ন যৌগের কি স্থূল সংকেত একই হইতে পারে, তোমাকে এখানে বেনজিন এবং ইথাইন দিয়ে এক্সপ্লেন করতে হইতে পারে। তারপর উৎপাদের শতকরা পরিমাণ, এটা থেকে আমাদের সিকিউ প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয়, শর্ট প্রশ্ন হয়। চ্যাপ্টার 7 আসে, দেখছো কত বেশি পরিমাণ প্রশ্ন। এটা হচ্ছে আমরা দেখছো যে ক্ষয়ের জন্য ভালো করে পড়বো। আচ্ছা দেখি, একমুখী বা বহুমুখী বিক্রিয়া কি, তাপ উৎপাদী বা তাপ হারি বিক্রিয়া বলতে আসলে কি বোঝায়। তারপর দেখো জারণ সংখ্যা, এটা মাস্ট, এটা করতেই হবে, তাই তো। জারক বিজারক, কোনটা জারক কোনটা বিজারক, তোমাকে ছোট্ট একটা বিক্রিয়া দিয়ে বলতে পারে এখানে জারক এবং বিজারক কারা, তুমি বের করো, তাই না। আচ্ছা এরকম প্রশ্ন করতেই পারে, অথবা এটা তো আমি ব্যাখ্যামূলকের জন্য বলে ফেললাম, অথবা তুমি এখানে হচ্ছে মেনলি সংজ্ঞাগুলো দেয়, জারণ সংখ্যা কাকে বলে, জারক কাকে বলে, বিজারক কাকে বলে, এইভাবে কিন্তু দিতে পারে। তারপর ধরো হচ্ছে আমাদের সংশ্লেষণ বিক্রিয়া কি, পানি যোজন বিক্রিয়া কি, প্রতিস্থাপন কি, প্রশমন কি, এই সংজ্ঞাগুলো দিবে, দেখছো 5 স্টার, মানে এখান থেকে একটা সংজ্ঞা তোমাকে দিবে। তার মানে বিক্রিয়ার ধরনগুলো তুমি এসকিউর জন্য খুব ভালো করে পড়বা। আচ্ছা তারপর দেখো হচ্ছে এখানে মরিচার সংকেত কি, মরিচা বলতে মরিচা কাকে বলে, এরকম। তারপর হচ্ছে লাশ আতিরের নীতিটা আসলে কি উল্লেখ করো, বিক্রিয়ার সাম্যাবস্থা কি, বিক্রিয়ার হার কি, এগুলো তোমাকে বলতে পারে। ব্যাখ্যামূলকের মধ্যে অলরেডি আমি বলে ফেলছি জারক বিজারক চিহ্নিতকরণ, তারপর ধরো জারণ সংখ্যা নির্ণয়, এগুলো কিন্তু আছে, বুঝছো। আমি এখানে তোমাকে দেখাই দিব না, সমস্যা নাই। আর কি কি প্রশ্ন আমরা এখানে পড়তে পারি, মোম বা কেরোসিনের দহন, এখানে রাসায়নিক কি পরিবর্তন হয় দেখাইতে হইতে পারে। তারপর দেখছো যে একটা আয়ন তোমাকে দিবে, আমি অলরেডি উল্লেখ করে ফেলছি, সেটা একের সাথে জারক এবং বিজারক হিসেবে কাজ করে, প্রশ্ন করতে পারে। হ্যাঁ, তারপর দেখো সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, এটা কেন ব্যাখ্যা করতে হইতে পারে। উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কোন প্রক্রিয়ায়, এইটা কিন্তু তোমাদের ভাইয়া বইতে নাই, বুঝছো। এটা কিন্তু তোমাদের ভাইয়া বইতে নাই, এটা শুধুমাত্র কোথায় পাবা, আমার স্কুল কেমিস্ট্রি বইটার মধ্যে। হ্যাঁ, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা সুন্দর করে এই বইটার মধ্যে উল্লেখ করে দিছি। ওকে, তুমি এটা অ্যান্সার সহ পড়ে নিতে পারবা। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন হচ্ছে জারণ সংখ্যা এবং যোজনের মধ্যে কি পার্থক্য আছে সেটা দেখাইতে হতে পারে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের তাপ ধ্রুব, তাই তো। এই ধ্রুব মানটা কত হয় বলতো, 57.34। হ্যাঁ, 57.34, এটা ব্যাখ্যা আসতে পারে। ঠিক আছে, এত কিলো জুল আর কি, প্রতি মোলে এত কিলো জুল শক্তি পাওয়া যায়। ঠিক আছে, এরকম আসতে পারে। তারপর দেখো হচ্ছে এখানে ক্যালসিয়াম অক্সাইডে পানি দিলে কি হবে এবং ক্যালসিয়াম কার্বনেটে তাপ দিলে কি হবে, এগুলা প্রশ্ন আসতে পারে। তারপর দেখো হচ্ছে আমাদের এখানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এই দুটা ভিন্ন জিনিস কিনা ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর হচ্ছে প্রশমন একটি নন রেডক্স বিক্রিয়া, এটা টাইপের বিভিন্ন ব্যাখ্যা আসতে পারে। সংযোজন একটি রেডক্স বিক্রিয়া, তাই না, বা প্রতিস্থাপন কি রেডক্স নাকি নন রেডক্স ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর দেখো হচ্ছে ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা সবসময় +1 কেন হয়, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা সবসময় -1 কেন হয়, এরকম ব্যাখ্যা বলতে পারে। তারপর হচ্ছে ব্যবহার থেকে কি কি আসলে দেখি, বাড়ির আঙিনা পিচ্ছিল হলে আমি কেন বালু ব্যবহার করি। তারপর হচ্ছে আমরা যদি কোথাও কাউকে মৌমাছি বা পিঁপড়া কামড়ায় তাহলে সেখানে আমরা চুন কেন লাগাই, হ্যাঁ, চুন কেন প্রয়োগ করি, প্রশমন বিক্রি হওয়ার জন্য। লোহার উপর মরিচে কেন পড়ে, এগুলো আমরা দেখতে পারি। আর রাসায়নিক সাম্যাবস্থা সবসময় গতিময় কেন থাকে, এই ব্যাখ্যাটা আমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই ব্যাখ্যাটাও কিন্তু শুধুমাত্র তুমি আমার ওদের বইতে পাবা, এটাও কিন্তু আমাদের বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে অত বেশি উল্লেখ নেই। কোন বইয়ের মধ্যে উল্লেখ আছে বলতো, আমাদের এই স্কুল কেমিস্ট্রি বইয়ের মধ্যে। ওকে, তোমার যা নাই তোমার টেক্সট বুকে বাট পরীক্ষায় আসে, সেগুলো কিন্তু আমাদের এই বইয়ের মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, সো তোমরা দ্রুত তোমার কপিটা কালেক্ট করে নিবা। আচ্ছা এবার চলে আসছে আমাদের চ্যাপ্টার নাম্বার 11, দেখার চেষ্টা করি এখানে কি কি আছে। দেখো, অপরিশোধিত তেল বলতে কি, তেল আসলে কি, জীবাশ্ম কি, জীবাশ্ম জ্বালানি কি, এগুলা কিন্তু পরীক্ষা দেয়। তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণী কাকে বলে, হাইড্রোকার্বন কাকে বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি, মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, এগুলো দেয়। অ্যালকেন কি, অ্যালকাইল মূলক কি, হ্যাঁ, এবং অ্যালকাইল মূলকের সংকেত কি, CnH2n+1। তারপর প্যারাফিন কি, এটা বলতে পারে। হ্যাঁ, প্যারাফিনটা তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। আচ্ছা দেখি, অ্যালকিন, অ্যালকাইন এবং অলিফিন এগুলো আসলে কাকে বলে, অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড কাকে বলে। এবং এখানে দেখো 5 স্টার টপিকের মধ্যে কোনটা আছে, এই যেটা রেকটিফাইড স্পিরিট, মিথিলেটেড স্পিরিট, ফরমালিন, ভিনেগার। হ্যাঁ, এগুলো কিন্তু 5 স্টার, এগুলো তোমার পরীক্ষায় আসবেই ফরজ, বুঝতে পারছো, এগুলা 5 স্টার। আচ্ছা এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে দেখো, ব্যাখ্যামূলকে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বলতে কি বোঝায়। তারপর সাইক্লোপ্রোপিন যেটা অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন, এরকম ব্যাখ্যা করতে পারে, তাই তো। তোমাকে এখানে তোমার সম্পৃক্ত বদ্ধশিকল দিতে পারে, তাই না, মুক্ত শিকল হাইড্রোকার্বন দিয়ে ব্যাখ্যা দিতে পারে। আমি তোমাকে একটা এক্সাম্পল দেখাইলাম,
বেনজিন, তারপর ন্যাফথালিন বা ফেনল, এরা যে অ্যারোমেটিক যৌগ, দেখছো এটাও কিন্তু 5 স্টার, এটা আসবেই ভাই, এটা দিবেই, এটা না দিয়ে কোনো উপায় নাই, বুঝছো, ফরজ হয়ে গেছে দেওয়া। আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে বিউটেন। বিউটেনকে আমি কেন প্যারাফিন বলি, এবং অ্যালকিন গুলা অ্যালকেন থেকে কেন বেশি সক্রিয় হয়, তাই না, এই ব্যাখ্যাগুলো আমাদের বলতে হবে। তারপর দেখো যে এখানে অ্যালকাইল মূলকের এরকম ব্যাখ্যা দিতে পারে, খুব একটা ইম্পর্টেন্ট না যদিও। তারপর ধরো হচ্ছে এখানে কি আছে, প্রোপিন হচ্ছে একটা অ্যালকিন, বা প্রোপিন একটা অলিফিন, ইথিন একটা অলিফিন, ব্যাখ্যা করতে বলতে পারে। তারপর ফরমালিন হচ্ছে একটা অ্যালডিহাইড। তারপর এখানে দিতে পারি কি, ইথানোইক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, অথবা ভিনেগার হচ্ছে একটা দুর্বল অ্যাসিড, এরকম প্রশ্ন তোমাকে কমনলি প্রশ্নই করতে পারে, হ্যাঁ, তারপর দিতে পারে। তারপর দেখো এখানে কি দেওয়া আছে, দেখো পাকা আম মিষ্টি হয় কেন, তাই তো, বিভিন্ন জৈব অ্যাসিড এখানে থাকে, এস্টার এখানে থাকে। তারপর এখানে খেয়াল করে দেখো যে আমাদের এখানে কি বলতে পারে, যে কোনো অ্যালকোহল একটা পোলার যৌগ, অথবা মিথানল হচ্ছে পানিতে দ্রবণীয় হয়, কেন হয় বলতো, পোলারিটির কারণে, তোমরা এসব মোটামুটি জানো, এবং এগুলো আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর করে এক্সপ্লেন করা হয়েছে। তারপর খেয়াল করে দেখো এখানে কি আছে, ফেনল অ্যারোমেটিক নয় কেন, এটাও পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর লাস্টে হচ্ছে আমাদের জৈব এবং অজৈব যৌগের পার্থক্য, এটা ধরে রাখো পরীক্ষা আসছে, ধরে রাখো তোমার টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা চলে আসছে প্রশ্নটা, বুঝতে পারছো। আচ্ছা, সো আমাদের মোটামুটি, হ্যাঁ, আমাদের এমসিকিউ এবং এসকিউ প্রশ্নগুলো এখানে শেষ হচ্ছে। এরপর আমরা শুরু করব হচ্ছে সিকিউ প্রশ্নগুলো। সো আমরা হচ্ছে একটা একটা করে সিকিউ প্রশ্নগুলোর টাইপগুলো দেখব। আসলে দেখা যায় কি, আমরা অনেকেই এমসিকিউতে ভালো, এসকিউতে ভালো, কিন্তু সিকিউতে একটু দুর্বল, তাই না, প্রশ্নগুলো আমি ধরতে পারি না, তাই না। বাট আমি মনে করি সিকিউ পার্টগুলো তোমাদের জন্য অনেক বেশি ইজি, এখানে খুব সুন্দর করে আমি টপিকগুলো তোমাকে সিলেক্ট করে দিতে পারি, এখান থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং খেয়াল করে দেখো এখানে আমরা একটা একটা করে যদি চ্যাপ্টার দেখার চেষ্টা করি, আমি প্রত্যেকটা চ্যাপ্টার এখানে টপিকগুলো তোমাদের উল্লেখ করে দিছি অন দ্য বেসিস অফ ইম্পর্টেন্স, ওকে, এগুলো কিন্তু আমি উল্লেখ করে দেওয়ার চেষ্টা করছি। বাট আমি কিন্তু আবার সেম, আমি এখানে কিন্তু কোনো উত্তরও দেইনি, কোনো প্রশ্ন কিন্তু লিখে দিইনি, কেন, কারণ দেখো ভাইয়া, আমাদের এই বইটার মধ্যে সকল কিছু কিন্তু আমরা খুব সুন্দর করে ফরম্যাটিং করেই দিছি, তাই না। তোমরা যারা এই বইটা পারচেস করবা বা আমাদের থেকে কালেক্ট করে নিবা, তোমরা কিন্তু ভাইয়া সাজেশন তো আমাদের ভিডিও থেকে দেখতে পাচ্ছই, সাথে হচ্ছে এই সাজেশন অনুযায়ী প্রিপারেশন নিতে পারবা। খেয়াল করে দেখো, আমি মেনলি এই বিগত বছরে কি কি প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষা আসছে, বিগত বছরে কি কি শীর্ষস্থানীয় স্কুলগুলোতে আসছে, তার উপর ভিত্তি করে কিন্তু এই সাজেশনগুলো তৈরি করছি। তার মানে তুমি যদি এই সাজেশনটা ভালো করে ফলো করতে চাও, ভালো একটা আউটপুট আনতে চাও, আমি মনে করি এই বইটা, আমাদের স্কুল কেমিস্ট্রি বইটা তোমাদের সবচেয়ে বেশি হেল্প করবে। এখন আমাদের এই সিকিউ প্রশ্নগুলো আসলে কোথায় আছে, তো আমরা দেখতেছি কি, আমরা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম। সো আমাদের হচ্ছে মেইনলি যে টপিকগুলো আমরা ভিতরে দেখতেছিলাম, হ্যাঁ, মানে টপিক ওয়াইজ যে পড়াশোনা, তারপর সেই এমসিকিউ দেখছি, আমরা এসকিউ দেখছি, বাট সিকিউ কিন্তু আমরা এখনো তোমাদের দেখাই নাই, কেন, কারণ সিকিউ প্রশ্নগুলো কিন্তু আমরা টপিক ওয়াইজ দেই নাই, সিকিউ প্রশ্নগুলো আমরা একদম লাস্টে অ্যাড করে দিছি, সিকিউ প্রশ্নগুলো একদম লাস্টে আমরা অ্যাড করে দিছি। কেন অ্যাড করছি, এর অবশ্যই কিছু কারণ আছে। প্রথম কারণটা কি, প্রথম কারণ তোমরা এখানে ভালো করে দেখবা যে ক এবং খ, জ্ঞানমূলক অনুধাবনমূলক কিন্তু কখনোই সেম চ্যাপ্টার থেকে দেয় না, কখনোই বলা উচিত না, বাট বেশিরভাগ সময় দেয় না। যেমন এটা হচ্ছে চ্যাপ্টার 5 এর আমাদের সিকিউর একটা পৃষ্ঠা, এখানে দেখো কতে কি বলছে, ত্রয়ী সূত্র কাকে বলে, মানে পর্যায় সারণী থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে খেয়াল করে দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলছে, প্রিজারভেটিভস কাকে বলে, চ্যাপ্টার 12 থেকে প্রশ্ন করা হয়েছে, শর্ট সিলেবাসের বাইরে যদিও। তারপর দেখো এরকম এরকম বিষয়গুলো হইতে পারে। সো তোমাদের যাতে আমি জিনিসটা খুব সুন্দর করে দেখাই দিতে পারি যে শুধুমাত্র গ ঘর প্রিপারেশন নেওয়াটা যথেষ্ট না, তোমাকে ক খর জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে। তা আমি কি করছি, সিকিউ প্রশ্নগুলো টপিক ওয়াইজ না দিয়ে একদম লাস্টে হচ্ছে প্রশ্ন ওয়াইজ দিয়ে দিছি, প্রতি চ্যাপ্টারে হচ্ছে প্রশ্ন ওয়াইজ দিয়ে দিছি, যাতে তুমি ক খ ভালোভাবে মিলাই নিতে পারো। মাঝে মাঝে কি করে জানো, মাঝে মাঝে টিচাররা এতই দুষ্টু, তারা হচ্ছে গ ঘ হচ্ছে মিক্স করে দেয়, গ একটা চ্যাপ্টারে দেয়, ঘ আরেকটা চ্যাপ্টারে দেয়, বুঝতে পারছো। তো আমি মনে করি যে আমরা যদি এইভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো পড়তে পারি, টপিক ওয়াইজ না পড়ে, তাহলে একটা ভালো ধারণা পাবো যে বোর্ডে কিভাবে প্রশ্ন করা হয়, বা টেস্ট পরীক্ষা তোমার টিচার কিভাবে চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো করবেন, ওকে। এবং দেখো এখানে কিন্তু আমি অবশ্যই প্রশ্নগুলোর সাথে সাথে অ্যান্সারও দিয়ে দিছি। আমি বেশ কিছু বই দেখতে পাচ্ছি শুধুমাত্র প্রশ্নগুলো দেওয়া, শুধুমাত্র এক নাগারে প্রশ্নগুলো দেওয়া না, আমি এখানে কি করছি, প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরও দিছি। এবং এখানে আমরা কখনোই কার্পণ্য করি নাই, আমরা তোমাদের অনেকগুলা প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, বোর্ড প্রশ্নগুলো তোমার একদম 22 সাল পর্যন্ত অ্যাড করে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তুমি দেখতে পারবে, তুমি প্র্যাকটিস করার জন্য প্রচুর প্রশ্ন পাবা, হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য তুমি অনেক প্রশ্ন পাবা। দেখো যেমন চ্যাপ্টার 5 আমরা 43টা সিকিউ প্রশ্ন দিছি,
ওকে, যেখানে যেই ছবিগুলো তোমার আঁকা লাগবে সেগুলো কিন্তু আমরা এঁকে দিচ্ছি, শুধুমাত্র টাইপ করে ব্যাখ্যা দিলাম এরকমও না, আমরা কিন্তু এখানে তোমাদের ফিগার গুলো এঁকে দিচ্ছি যাতে তুমি পরীক্ষায় কিভাবে ছবি আঁকতে হবে, কোথায় ছবি আঁকতে হবে সেগুলো যাতে তুমি বুঝতে পারো। এবং আমি যেটা কমনলি তোমাদের কাছ থেকে কমপ্লেন পাই সেটা হচ্ছে, ভাই আমি তো আপনার ক্লাসগুলো বুঝলাম, আপনি যেভাবে পড়ালেন সেটাও বুঝলাম, পরীক্ষায় কিভাবে লিখতে হবে সেটা আমি একটা ধারণা পাইলাম, বাট কোন জায়গায় কোন লাইনটা আমি লিখবো, কিভাবে শুরু করবো, কিভাবে শেষ করবো, কোথায় আমি ছবি দিব নাকি দিব না, এটা আমি বুঝতে পারি না। সো তোমাদের কথাগুলো, এই সকল সাজেশন গুলো মাথায় রেখে আমরা একটু সময় নিয়ে হলেও তোমাদের জন্য এরকম ভাবে একটা ভালো বই তৈরি করার চেষ্টা করছি, যেখানে তোমাদের প্রত্যেকটা ডিমান্ড, প্রত্যেকটা ঘাটতি আমরা পূরণ করে দেওয়ারই চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা হচ্ছে এখান থেকে টপিক গুলা দেখি এবং টপিক গুলা প্র্যাকটিস করার জন্য আমি মনে করি যে তোমাদের জন্য এই বইটা সবচেয়ে বেস্ট অপশন হবে। আচ্ছা, তো চলো আমরা দেখি এখানে কি কি টপিক এখানে আমি দেখতেছি। দেখো চ্যাপ্টার 3 তে আমি দেখতেছি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান। এটা আমাদের এমসিকিউ তো দেয়, আবার রিটেনও কিন্তু দিতে পারে। ঠিক আছে, চ্যাপ্টার 3 থেকেও দেয়, চ্যাপ্টার 4 থেকেও দেয়। তারপর ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, তারপর দেখা হচ্ছে এখানে কি আছে, প্রোটন এবং নিউট্রন সংখ্যা গণনা, এটা এমসিকিউ তো দেয়, আবার রিটেনও কিন্তু দিতে পারে। তারপর দেখো এখানে কি 2n² ইলেকট্রন সংখ্যা থাকতে পারে, প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 8টা, এরকম ভাবে কিন্তু আমাকে হিসাব করে করে ছকের মাধ্যমে দেখাইতে হবে। এইগুলো কিন্তু আমরা আমাদের বইয়ের মধ্যে ছকের মাধ্যমেই দেখাইছি, যাতে তুমি সহজেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারো, ধরতে পারো। তারপর দেখো কৌণিক ভরবেগ হিসাব, তাই তো mvr = nh/2π, হ্যাঁ, বোরের মডেলটা আর কি। তারপর দেখো এই প্রশ্নটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার না দিয়ে এটা আমাদের 5 স্টারই দেওয়া উচিত ছিল। রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের মধ্যে তুলনা, তাই তো, কোনটা বেশি গ্রহণযোগ্য? নিশ্চয়ই বোরেরটা বেশি গ্রহণযোগ্য। হ্যাঁ, এটা মনে করো 3 স্টার না, এটা মনে করো 5 স্টার, এটা আসবেই, এটা না দিলে মানে এই চ্যাপ্টার থেকে তোমাকে প্রশ্নই করা হয়নি, এরকম বিষয়টা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের এখানে অরবিটালের শক্তির ক্রম, কোন অরবিটালে আগে ইলেকট্রন পৌঁছাবে, তাই তো। পটাশিয়ামের এক্সাম্পলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওটা দিয়ে মাঝে মাঝে কিন্তু ইয়াও করে দেয়, ওই যে উদ্দীপকও তৈরি করে দেয়। আচ্ছা, ঠিক আছে। তারপর দেখো হচ্ছে আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর থেকে একটি পরমাণু নির্দিষ্ট ভর বের করা, অথবা বিপরীত কন্ডিশনের হিসাব নিকাশ গুলো দিতে পারে। এবং দেখো শতকরা প্রাচুর্যতা থেকে আপেক্ষিক পারমাণবিক ভর হিসাব করা, এটা কিন্তু দিতে পারে, অনেক বেশি ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 4 কি কি টপিক দেখো, এখানে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে বলতো, উদ্দীপক থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস বা পারমাণবিক সংখ্যা দেখে মৌল সমূহকে চিহ্নিতকরণ করতে হবে। তুমি যদি ভাই এটা করতে না পারো, তাহলে তুমি চ্যাপ্টার 3 অ্যান্সার করতে পারবে না, 4 পারবে না, 5 পারবে না। ঠিক আছে, তার মানে অনেকগুলা চ্যাপ্টার, এই টপিকটার উপর অনেকগুলা চ্যাপ্টার ডিপেন্ড করে, 3, 4, 5। অবশ্যই তোমাকে বক্সগুলোকে সমাধান করতে হবে, সমাধান করে তোমাকে প্রশ্ন দিকে আগাইতে হবে। তুমি যখন উদ্দীপক পড়বা, হ্যাঁ, তুমি যখন হচ্ছে কোনো উদ্দীপক সমাধান করবা, সেই উদ্দীপকে তুমি চেষ্টা করবা এই বক্স প্রশ্নগুলো তুমি পারতেছো কিনা, মানে বক্সের জিনিসগুলো তুমি দেখতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা। যেমন ধরো যে এখানে যদি আমি তোমাকে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, যেমন ধরো হচ্ছে আমাদের 38 নম্বর প্রশ্নটা দেখছো, এখানে কি বলছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস, এর জন্য কি বলছে, ns2 np3 n = 2। তুমি বলতে পারবা এ মানে কি আসলে 2s2 2p3, তাই তো। তাহলে কতগুলো হইলে এভাবে তোমাকে হিসাব করে হয়তো ফাইন্ড আউট করা লাগতে পারে। তোমরা অনেকে এখানে দ্রুত আছে, তাই না, অনেকে চালু আছে, বুঝতে পারতেছো ns2 np3 শোনার সাথে সাথে বুঝতে পারতেছো এটা গ্রুপ 15তে আছে, দ্বিতীয় পর্যায়ে মানে কি নাইট্রোজেন, তাই না। সো এগুলো কিন্তু অবশ্যই তোমাকে ফিগার আউট করতে হবে। এভাবে তোমাকে ইলেকট্রন বিন্যাসের একাংশ দিয়ে দিতে পারে। আবার ধরো হচ্ছে তোমাকে এখানে কি বলতে পারি, আমি এখানে হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো তোমাকে বলে দিতে পারি, ঠিক আছে, প্রোটন সংখ্যাগুলো তোমাকে বলে দিতে পারি, ঠিক আছে। অথবা তোমাকে এখানে কি বলতে পারি, সর্বশেষ শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন আছে, মানে যোজ্যতা ইলেকট্রন তোমাকে আমি বলে দিতে পারি, বুঝতে পারছো। অথবা তোমাকে আমি কি দিতে পারি, এরকম ছবি দিতে পারি, ছবি দিয়ে ফোটা ফোটা দিয়ে ইলেকট্রন গুলোকে বোঝাই দিতে পারি। তার মানে তোমাকে প্রশ্নের মধ্যে যে কোনো হিন্ট দেওয়া হোক না কেন, তোমাকে কি করতে হবে, সেই হিন্ট গুলোকে ফলো করে মৌলগুলোকে চিনতে হবে। এটা তোমাকে অবশ্যই অবশ্যই পারতে হবে। আমি মনে করি আমরা যতগুলা প্রশ্ন আমাদের স্কুল কেমিস্ট্রি বইটায় দিছি, সেগুলা প্র্যাকটিস করলে এই প্রশ্নগুলো তোমাকে আর প্যারা দিবে না, ঠিক আছে। যথেষ্ট সংখ্যক আমরা প্রশ্ন দিছি প্র্যাকটিস করার জন্য, ইনশাল্লাহ এই বইটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এরপর দেখি তো আমাদের সিকের জন্য আর কি ইম্পর্টেন্ট। দেখো আয়নীকরণ শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কোনটা, তাই না। তোমরা অনেকে হচ্ছে ব্যতিক্রম নিয়ে একটু প্যারা খাও, হ্যাঁ, ব্যতিক্রম গুলো ইম্পর্টেন্ট, বাট আমি মনে করি কি ব্যতিক্রমের সাথে সঠিকটাও তোমাকে পড়তে হবে। শুধুমাত্র ব্যতিক্রম নিয়ে লাফাইলে হবে না, ব্যতিক্রমের সাথে সাথে সঠিকগুলো পড়তে হবে। ঠিক কোন কোন জায়গায় ব্যতিক্রম সেগুলো কিন্তু আমি তোমাকে বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো বেরিলিয়াম বোরনের মধ্যে, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে, হ্যাঁ, এগুলো একটু দেখতে পারো, এর থেকে বেশি কিছু লাগবে না। তারপর দেখো এখানে কি আছে, ইলেকট্রন আসক্তি বা পারমাণবিক আকারের সঠিক ক্রম নির্ণয় এবং
কয়েকটি মৌল একই গ্রুপে অবস্থান করে কিনা সেটা নির্ধারণ করা। যেমন তুমি ইলেকট্রন বিন্যাস থেকে মৌলগুলোকে চিনলা, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে কি পটাশিয়াম, তারা একই গ্রুপে অবস্থান করবে, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলতে পারে। এরপর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5, এই যে ডায়াগ্রামের চিত্রের মাধ্যমে আয়নিক এবং সমযোজী যৌগের গঠন ব্যাখ্যা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, শুধুমাত্র 3 স্টার না, এটা কিন্তু 5 স্টার। হ্যাঁ, এটা কিন্তু লাগবেই 5 স্টার, এটা আসবেই। এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ আসা মানে কি এই টপিক থেকে প্রশ্ন করছে, এরকম বিষয়টা। তারপর দেখো আর কি আছে এখানে, হ্যাঁ, অষ্টকের নিয়মের ব্যাখ্যা, সেটা কিন্তু ডায়াগ্রাম চিত্রের মাধ্যমে আমাদের করা যেতে পারে। এবং অষ্টকের নিয়মে কি কি ব্যতিক্রম আছে, যেমন PCl5, SO3, এখানে ব্যতিক্রম কেন পাওয়া যায় বলতো? অষ্টক সম্প্রসারণ হইলো, 2 এর নিয়ম অনুযায়ী আমাকে ব্যাখ্যা করতে হবে। তারপর দেখো কোন ধরনের যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানটা বেশি বা কম, তাই না? তারপর হচ্ছে কারা বিদ্যুৎ পরিবহন করে বা করে না, কারা পানির মধ্যে দ্রবণীয় হয় বা হয় না। ওকে, তারপর দেখো একাধিক যোজনী কারা প্রদর্শন করে অত বেশি পরীক্ষায় দেয় না, এবং জারণ সংখ্যা নির্ণয়, এটা দেখছো এটা কিন্তু খতে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে অনুধাবনমূলক প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, সিকিউ প্রশ্ন আমার অত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? 2 মার্কের প্রশ্নের জন্য বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, চ্যাপ্টার 6 দেখি। চ্যাপ্টার 6 থেকে হচ্ছে অনেক বেশি সিকিউ প্রশ্ন আসে আমাদের এসকিউ প্রশ্নের তুলনায়। দেখো কোন দ্রবণের ভর নির্ণয় বা আয়তন নির্ণয়, বা আমাদের মোলারিটিতে ঘনমাত্রা নির্ণয় আসতে পারে। তারপর শতকরা পরিমাণ নির্ণয়, এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপর দেখো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা, এটা কিন্তু শতকরা পরিমাণ দিয়ে আমি বের করতে পারি। হ্যাঁ, কোন যৌগ অ্যানালার হবে কিনা, শতভাগ মানে হ্যাঁ বিশুদ্ধ হবে কিনা। অ্যানালার মানে কি বলতো? শতভাগ বিশুদ্ধতা আসলে পাওয়া যায় না, সর্বাধিক হচ্ছে 99% পর্যন্ত বিশুদ্ধ হইতে পারে। তো তুমি এখানে বিশুদ্ধতা বের করে দেখবা 99% হয় কিনা। তারপর হচ্ছে বিভিন্ন তথ্য থেকে আমাকে মোল সংখ্যা বা পরমাণু সংখ্যা বা ভর বের করা লাগতে পারে। আমরা হচ্ছে তুমি যদি আমাদের এই বইটা পারচেস করো বা বইটা যদি নাও, বই দেখবা চ্যাপ্টার 6 এর শুরুতে হচ্ছে সেই ফর্মুলাটা দেওয়া আছে, তাই না? আমরা হচ্ছে এই ভিডিওতেও একবার বলার চেষ্টা করছি, একবার দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে সেটা তোমাকে বের করতে হবে, এবং লিমিটিং বিক্রিয়ক দিয়ে আমাকে কি করতে হবে, হিসাব নিকাশ করতে হবে। মনে রাখবো কি, উৎপাদের হিসাব সবসময় কি দিয়ে হবে, লিমিটিং বিক্রিয়ক দিয়ে হবে। এটা তোমাকে অবশ্যই 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 মাথায় রাখতে হবে। তারপর প্রমাণ অবস্থায় গ্যাসীয় পদার্থের হিসাব নিকাশ, MCQ তে আসে, CQ তে আসে। মিশ্রণের প্রকৃতি, ভাই এটা তোমাদের জন্য অনেক বেশি আমি মনে করি যে ইম্পর্টেন্ট। কেন? কারণ এই টাইপের প্রশ্নগুলো তোমরা হচ্ছে বইয়ের মধ্যে অত সুন্দর করে উল্লেখ পাবা না। তোমাদের টেক্সট বইয়ের কথা বলতেছি, তোমাদের টেক্সট বইয়ের মধ্যে অত সুন্দর করে উল্লেখ হয়তো পাবা না, বাট এই টপিকগুলো আমরা কি করছি, প্রশ্ন সমাধানের আকারে আমাদের এই বইটায় বলে দেওয়ার চেষ্টা করছি, বুঝছো? তো তুমি যখন হচ্ছে সিকিউ প্রশ্নগুলো চ্যাপ্টার 6 থেকে সমাধান করতে থাকবা, সিকিউ প্রশ্নগুলো যখন হচ্ছে চ্যাপ্টার 6 থেকে তুমি সমাধান করতে থাকবা, তখন কিন্তু তুমি এই ধরনের প্রশ্নগুলোকে এনকাউন্টার করবা। তো আমি যেভাবে তোমাদের প্রশ্ন সলভ করার সিকোয়েন্স গুলো তোমাদের উল্লেখ করে দিয়েছি বইয়ের মধ্যে, আমি মনে করি যে সেইগুলোই তোমাদের জন্য, সেইভাবে করাটাই তোমাদের জন্য যথেষ্ট, হ্যাঁ, ফুল মার্ক পাওয়ার জন্য। তারপর দেখো হচ্ছে এখানে কি আছে, আর এখানে আছে হচ্ছে আণবিক সংকেত নির্ণয়, তাই তো? কি বলছে দেখো, উদ্দীপকের ডাটা ব্যবহার করে যদি বলে দেয় 15 গ্রামকে আমি ভাঙলাম, 15 গ্রামকে ভেঙে আমি 7.4 গ্রাম কার্বন, 2.5 গ্রাম অক্সিজেন, এই ইনফরমেশন গুলো ব্যবহার করে কিন্তু আমি চাইলে স্থূল সংকেত, আণবিক সংকেত বের করতে পারি। হ্যাঁ, শতকরা সংযুতি বের করা লাগতে পারে, আবার স্টয়কিওমেট্রিক অঙ্ক গণনা। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 5 স্টার দিতে হবে, এখানে আমাদের 5 স্টার দিতে হবে। স্টয়কিওমেট্রি যে পারে না সে কিন্তু চ্যাপ্টার 6 পারে না। তো আমি তোমাকে কি বললাম, ম্যাগনেসিয়াম আমি পোড়াইলাম, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলাম। আমি বললাম যে 25 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে, অথবা কতগুলো ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি হবে, এরকম প্রশ্ন করতেই পারি, বুঝতে পারছো? বা ম্যাগনেসিয়াম কার্বনেটকে আমি ভাঙলাম, সেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এসটিপি তে কত লিটার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এগুলো সবকিছু হচ্ছে স্টয়কিওমেট্রিক সমীকরণ ভিত্তিক গণনা। বুঝা গেল? আচ্ছা, তারপর হচ্ছে এরপরে আমরা দেখবো চ্যাপ্টার নাম্বার 7। এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই কি, লা শাতেলিয়ার নীতি। ওকে, লা শাতেলিয়ার নীতিটা এই চ্যাপ্টারের জন্য প্রথম এবং প্রধান টপিক। যে লা শাতেলিয়ার নীতি পারে না সেই চ্যাপ্টার পারে না, তাহলে এটাকে আমরা 5 স্টার টপিকই দিব, ঠিক আছে? এটাকে আমরা 5 স্টারই দিব। আচ্ছা, ঘনমাত্রার প্রভাবটা কম ইম্পর্টেন্ট। এবার দেখো লা শাতেলিয়ার নীতি অনুযায়ী আমাদের সর্বোচ্চ পরিমাণ উৎপাদ বা উৎপাদনের শর্ত নির্ণয় করতে হইতে পারে। আসলে এটা হচ্ছে এটার একটা রূপভেদ, প্রশ্নটা দুইটা ভিন্ন ভাষায় করা যেতে পারে, ঠিক আছে? আমি তাপমাত্রা কমাইলে বাড়াইলে কি হবে এটা জানতে চাইতে পারে, অথবা এখানে কি করতে হইতে পারে বলতো, উৎপাদ ম্যাক্সিমাম করার জন্য আমার কি করা লাগবে, তাপকে কমাইতে হবে নাকি বাড়াইতে হবে, এরকম প্রশ্নগুলো হইতে পারে। তারপর দেখো হচ্ছে আমাদের এখানে
কোন বিক্রিয়া রিডক্স হবে কিনা বা ইলেকট্রন আদান প্রদান হবে কিনা এরকম প্রশ্ন করতে পারে, অথবা রিডক্স একটি যুগপৎ বিক্রিয়া, জারণ বিজারণ একটি যুগপৎ বিক্রিয়া, এই প্রশ্নটা অনেক বেশি আসে, বুঝছো? এই প্রশ্ন অনেক বেশি আসে, একটু ভালো করে প্র্যাকটিস করবা। তারপর হচ্ছে কোন বিক্রিয়ার ধরন নির্ণয়, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে, এটি একটি কি ধরনের বিক্রিয়া, এরকম তোমাকে বলতে পারে, ঠিক আছে? সংযোজন, দহন, এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে এরকম টপিক গুলো তুমি দেখতে পারো। তারপর হচ্ছে প্রশমন বিক্রিয়ার ভূমিকা, মানে আমাদের ডে টু ডে লাইফে কি গুরুত্ব আছে সেটা, তাই না? অ্যান্টাসিডের কথা আমরা কিন্তু কমনলি পড়ছি। তারপর হচ্ছে কামড়ের ক্ষতর বিষয়টা বলছে, এগুলো কিন্তু আমরা আলোচনা করে ফেলছি। চলে আসো আমরা সাজেশনে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 11। চ্যাপ্টার নাম্বার 11। তো হয়তো দেখতে পারতেছো হয়তো এখানে অনেকগুলো কম কম টপিক, বাট না, এখানে অনেকগুলো টপিক আমি সামারাইজ করে দিচ্ছি। যেমন ধরো অ্যালকিনের সম্পৃক্ততা যাচাই, হ্যাঁ, এই টপিক তোমারে পারতেই হবে। এই টপিক যে পারবে না তার হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়ার কোনো প্রয়োজন নাই, বুঝছো? এটা তোমাকে পড়তেই হবে। ব্রোমিন দ্রবণ পরীক্ষা, বেয়ার পরীক্ষা, মানে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট অবশ্যই তোমাকে পড়তে হবে। তারপর দেখো এখানে কি আছে, দেখো অ্যালকিন থেকে আমি কিভাবে অ্যালকোহল তৈরি করতে পারি, মানে রেকটিফাইড স্পিরিট কিভাবে তৈরি করতে পারি। তারপর দেখো অ্যালকিন থেকে কিভাবে আমি ফরমালিন তৈরি করতে পারি, কিভাবে আমি অ্যালকেন তৈরি করতে পারি, এগুলো ইম্পর্টেন্ট, বাট মেনলি অ্যালকোহল তৈরি করাটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে আমি পানি যুক্ত করব। তারপর অ্যালকাইন থেকে কিভাবে আমি জৈব অ্যাসিড তৈরি করব, তাই তো? ওই যে আদ্র বিশ্লেষণ করে অ্যালডিহাইড, তারপর আমাদের জারণ করলেই জৈব অ্যাসিড। তারপর দেখো হচ্ছে আমাদের কিভাবে আমরা অ্যালকাইন থেকে ভিনেগার বা খাদ্য সংরক্ষক তৈরি করতে পারি। তারপর দেখো অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকেন তৈরি করতে পারি, কিভাবে অ্যালকিন তৈরি করতে পারি, কিভাবে জৈব অ্যাসিড তৈরি করতে পারি। এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো মিথেন থেকে কিভাবে আমি মিথাইল ক্লোরাইড, টেট্রাক্লোর মিথেন আমি তৈরি করতে পারি, ইম্পর্টেন্ট আছে, মানে মোটামুটি ইম্পর্টেন্ট আর কি। তারপর দেখো অ্যালকেন থেকে অ্যালকোহল প্রস্তুত, এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ভাইয়া যে অর্গানিক কেমিস্ট্রির রূপান্তরগুলো ভালো করে করতে পারে, কনভার্সন, রূপান্তরগুলো যে ভালো করে করতে পারে সে অর্গানিক কেমিস্ট্রি ভালো করে পারে। তোমাকে আমি অ্যালকেন দিয়ে দিলাম, বললাম অ্যালকিন তৈরি করো বা অ্যালকোহল তৈরি করো, তোমাকে পারতে হবে। অ্যাসিড দিয়ে দিলাম, বললাম তুমি এখানে অ্যালকেন তৈরি করো, তোমাকে পারতে হবে। বুঝতে পারছো? এইগুলো কিন্তু তোমার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মোটামুটি ভাই আমরা এখানে আমাদের সাজেশনের মধ্যে যা যা আছে সব বলে ফেলছি। এখন লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই বইটা, স্কুল কেমিস্ট্রি বইটা। তো আমি মনে করি তোমরা ইতোমধ্যে বুঝে গেছো যে কিভাবে তোমার পরীক্ষার সাথে এই বইটা একটা ওতপ্রোত ভাবে জড়িত, তাই না? তোমার পরীক্ষার সবচেয়ে বেস্ট বাড়ি কি হতে পারে? স্কুল কেমিস্ট্রি বুকটা, ঠিক আছে? আমি তাও যদি এখানে একটু একটু ছোট্ট করে উল্লেখ করে দিই কেন তোমার এই বইটা পড়া উচিত বা সংগ্রহ করা উচিত, সেটা হচ্ছে দেখো প্রথমে কি পুরো অধ্যায়ের টপিকগুলো আমি গুছিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করছি। এখন বলতে পারো ভাই আমরা বই পড়লে, টেক্সট বই পড়লেই তো হয় নাকি? টেক্সট বইয়ের মধ্যে তো টপিক গুলো আছে, বাট টেক্সট বইয়ের মধ্যে টপিক গুলো গোছানো নাই। দেখা যেতে পারে টপিক গুলো একটু অগোছালো অবস্থায় আছে, সুন্দর করে লেখা নাই, হ্যাঁ, মানে শব্দ চয়নগুলো কেন জানি সুন্দর না। আমি সেগুলোকে একটু ঠিক করে দিছি, একটু ভালো করে ফরম্যাট করে দিছি, টপিক ভিত্তিক ভাবে আলাদা করে দিছি। তারপর দেখো টপিক ভিত্তি আমি এখানে কি আনছি, এমসিকিউ এবং এসকিউ, হ্যাঁ, বহু নির্বাচনে এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোকে আমি টপিকের শেষে অ্যাড করে দিছি, তোমাদের যেভাবে আমি দেখাই দিছিলাম। তারপর দেখো অধ্যায়ের শেষাংশে আমি সিকিউ প্রশ্নোত্তর দিয়ে দিছি, প্রশ্ন এবং উত্তর একসাথে অধ্যায়ের লাস্টে দিয়ে দিছি, এবং তার শেষ পাতায় আমি এমসিকিউর উত্তরগুলো দিছি যাতে তুমি খুব সুন্দর করে প্র্যাকটিস করতে পারো, খুব সুন্দর করে যাতে তুমি প্র্যাকটিস করতে পারো। আমি যদি সাথে সাথে দিয়ে দিতাম, দেওয়া তো সম্ভব ছিল, যদি আমি সাথে সাথে দিতাম এই যে এমসিকিউ 1 নাম্বার এমসিকিউ পাশে আমি কালো বৃত্তে অ্যান্সার দিয়ে দিলাম, 2 নাম্বার এমসিকিউ অ্যান্সার, 3 নাম্বার এমসিকিউ অ্যান্সার, ওইভাবে করা যায় তো, বাট করলে তোমাদের জন্য জিনিসটা প্র্যাকটিসের জন্য অত ভালো হইতো না। তোমাদের প্র্যাকটিসের জন্য আবার আলাদা করে আরেকটা বই কিনতে হইতো, হ্যাঁ, বা একটা বই কালেক্ট করা লাগতে পারতো। তো আমি চিন্তা করছি কি যে না, আমার বইটা শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন হচ্ছে রিডিং পড়ে পড়ে আমি উত্তর দেখলাম এরকম না, আমি আমার বইটাকে হচ্ছে একই সাথে একটা প্র্যাকটিস বুকও বানাইতে যাচ্ছি, তাই তো? এই জন্য আমি কি করছি, আমি এখানে শুধুমাত্র প্রথম দিকে টপিক ভিত্তিক ভাবে এমসিকিউ প্রশ্নগুলো অপশন সহ দিয়ে দিছি, লাস্টে আমি অ্যান্সার গুলো দিছি যাতে তুমি প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে পারো, বুঝছো? পরীক্ষার মতো করে প্র্যাকটিস করতে পারো। লাস্টে গিয়ে দেখো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমি এখনো বলিনি, সেটা হচ্ছে আমাদের অধ্যায় পড়াগুলো খুব সহজে বোঝার জন্য ফ্রি ক্লাসের কিউআর কোড আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি আমি তোমাকে আরেকবার একটু বইটা দেখানোর চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো, হ্যাঁ, আমি তোমাকে চ্যাপ্টার 3 দিয়ে দেখাই। এই যে দেখো আমাদের চ্যাপ্টার 3 হচ্ছে এই পেজ থেকে শুরু হয়েছে, এবং তুমি যদি খেয়াল করো, যদি ক্যামেরা ভালো করে দেখা যায়, আমি নিচে কি করে দিছি, একটা কিউআর কোড তোমাকে দিয়ে দিছি। এই কিউআর কোডটা হচ্ছে তুমি মোবাইল দিয়ে স্ক্যান করবা, স্ক্যান করে আমি তোমাদের পরে শিখাই দিব আরেকটা ভিডিওতে, বা তোমরা অনেকেই পারো হয়তো।
সো এই কিউআর কোডটা তুমি কি করবা, স্ক্যান করবা। স্ক্যান করলে তোমাদের ইউটিউবে নিয়ে যাবে, আমাদের চ্যানেলে নিয়ে যাবে। সেই চ্যানেলের মধ্যে তোমরা এই অধ্যায়ের লেকচারগুলো করতে পারবা। সরাসরি তোমাকে এই অধ্যায়ের প্লে লিস্টের মধ্যে নিয়ে যাবে। সো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমাদের এরকম ভাবে কিউআর কোডটা কিন্তু দেওয়া আছে, বুঝতে পারছো? আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু এভাবে কিউআর কোডটা দেওয়া আছে। যেমন ধরো চ্যাপ্টার 6 দেখছো, এখানে দেখছো শুরুতে কিন্তু কিউআর কোডটা দেওয়া। প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই হচ্ছে সেই চ্যাপ্টারের ক্লাসগুলো যাতে তুমি এক ক্লিকে করতে পারো, তার জন্য আমরা এরকম ভাবে একটা কিউআর কোড দিছি। এবং আমাদের বইয়ের লাস্টে তুমি হয়তো এখানেও দেখতে পারতেছো, বইয়ের লাস্টে আমরা কিছু কিউআর কোড দিছি। এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। তুমি চাইলে এগুলা স্ক্যান করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, সো এই ছিল ভাই আমাদের আজকে সাজেশন ভিডিওটা। লাস্টে আমি একটা কথা বলতে চাই, আমাদের সাজেশনটাকে 100% ইফেক্টিভ করার জন্য স্কুল কেমিস্ট্রি বইয়ের কোনো বিকল্প নাই। এবং স্কুল কেমিস্ট্রি বই শুধুমাত্র একটা গাইড বই না, এটা হচ্ছে তোমাদের জন্য একটা পুরোপুরি একটা ডিরেক্টরি বই, বুঝছো? মানে তোমাকে A+ পর্যন্ত নিয়ে যাইতে, তোমাকে কেমিস্ট্রির A+, কেমিস্ট্রিতে 90+ মার্ক পাওয়ার জন্য যতটুকু করা প্রয়োজন সব কিন্তু আমরা এই বইয়ের মাধ্যমেই করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা বইটা কালেক্ট করার চেষ্টা করি। আমাদের বইয়ের প্রাইসটা আমরা খুব রিজনেবল রাখার চেষ্টা করছি, 350 টাকা মাত্র। এবং আমাদের স্টকটা কিন্তু খুবই লিমিটেড। হ্যাঁ, আমরা হচ্ছে খুব কম সংখ্যক বই প্রিন্ট করছি। সো তোমরা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বইটা কালেক্ট করার চেষ্টা করবা। বই কালেক্ট করার পুরো প্রসেসটা তোমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবা, schoolmathematics.com.bd। অথবা তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা পুরো বিস্তারিত সম্পর্কে অর্ডার করার বিস্তারিত বিষয়টা জানতে পারবা। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পারতেছো। সো আর দেরি কেন, এখনই তুমি তোমার স্কুল কেমিস্ট্রি বইটা কালেক্ট করে ফেলো।